আসসালামু আলাইকুম ছোট ভাই বোনেরা, তোমাদের জন্য আজকে আমি এসেছি হিসাব বিজ্ঞান সম্পর্কে কিছু বলার জন্য। নাইন টেনের হিসাব বিজ্ঞান সম্পর্কে। তো হিসাব বিজ্ঞানকে অনেকে অনেক কঠিন মনে করে অনেকে কমার্স নিতেই চায় না। কমার্সের উপরে সবারই একটা ভ্রান্ত ধারণা যে অনেক কঠিন, চাকরি নাই, এটা নাই। পড়াশোনা তুমি যেটাতেই করো, চাকরি সবটাই আছে, কমার্সেও আছে, ব্যাংক, বিভিন্ন টিচার, সব জায়গায় চাকরি আছে। তো হিসাব বিজ্ঞান অনেক ভালো জায়গায় যাওয়া যায়, ভালো ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ভার্সিটিতে তুমি পড়াশোনা করে ভালো কিছু করতে পারবা। তো এই হিসাব বিজ্ঞান সম্পর্কে তোমাকে আজকে আমি সহজভাবে কিছু কথা বলতে চাই। আর হিসাব বিজ্ঞান খুব কঠিনও না, খুব সহজও না, আমিও পার করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে একটু শর্টভাবে বা সঠিক গাইড, সঠিক নির্দেশনা, সঠিক সিলেবাস যদি তোমরা পড়তে পারো, তোমরা হিসাব বিজ্ঞানে অনেক ভালো করতে পারবা। তো আমি 9-10 হিসাব বিজ্ঞান সম্পর্কে তোমাদের আজ শুরু করছি। প্রথম অধ্যায়, হিসাব বিজ্ঞানের পরিচিতি। তো হিসাব বিজ্ঞানের পরিচিতি জানার আগে তোমাকে জানতে হবে হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা যার মাধ্যমে লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ করার পর আর্থিক অবস্থা নির্ণয় করা হয়। কিভাবে আমি তোমাকে খুলে বলি। তুমি একটা লেনদেন খুঁজে বের করবা, একটা হিসাব খুঁজে বের করবা, এবং সেই হিসাবটা আইনগত বৈধতা নাকি, বা সেটা আসলেই লেনদেন কিনা, এটা দেখে সেটা সঠিকভাবে চিহ্নিত করতে হবে। এবার সেই চিহ্নিতকরণ লেনদেনটি তোমাকে লিপিবদ্ধ করতে হবে, মানে তোমাকে নোট করতে হবে। নোট করার পরে সেটা লিপিবদ্ধন করে তারপরে তোমাকে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। এই সব মিলিয়েই হিসাব বিজ্ঞান। হ্যাঁ, আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা দেন 1494 সালে ইটালির ভ্যানিস শহরে লুকা প্যাসিওলি নামক একজন লোক। তিনি এই দুতরফা দাখিলা সম্পর্কে ধারণা দেন। হ্যাঁ, তো এই গেল হিসাব বিজ্ঞান। এবার তোমাকে আমি বলবো হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী সম্পর্কে। হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী দুইটা, একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক। অভ্যন্তরীণ বলতে তোমার হিসাব বিজ্ঞানের একটি ব্যবসায়ের অভ্যন্তরীণ যে কার্যকলাপগুলো হবে সেগুলোকে বলে অভ্যন্তরীণ ব্যবহারকারী, বা অভ্যন্তরীণ যে সিদ্ধান্ত গ্রহণগুলো হবে সেগুলো হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। উদাহরণ যদি দিই তোমাকে, সকল ব্যবস্থাপক হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বাহ্যিক ব্যবহারকারী সম্পর্কে যদি তোমাকে বলি আমি, যেমন পাওনাদার, দেনাদার, এগুলা সরবরাহকারী, এগুলা বাহ্যিক ব্যবহার, মানে এগুলা ব্যবসার বাইরে লেনদেন জড়িত, বা ব্যবসার বাইরের উদ্দেশ্য অর্জনের জন্য এগুলো জড়িত, তাই এগুলো বাহ্যিক লেনদেন। তো এই হলো অভ্যন্তরীণ ও বাহ্যিক লেনদেন ব্যবহারকারী। এবার তোমাদের সাথে আমি আলোচনা করব লেনদেন সম্পর্কে। লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, আর অবশ্যই আইনগত বৈধতা হতে হবে, তাহলে সেটি লেনদেন হবে। ধরো 10,000 টাকা চুরি করে আনলে, সেটা তো আইনগত বৈধতা হলো না, বা সেটা ব্যবসার মুনাফা অর্জনের সাথে জড়িত হলো না, তাহলে কিন্তু সেটা লেনদেন নয়। তুমি ধরো 10,000 টাকার কর্মচারী বা একটা কর্মকর্তা বিনিয়োগ করেছো, মানে তাকে সেই চাকরিতে নিয়োগ দিয়েছো, কিন্তু সে কিন্তু এখনো তোমার যে চাকরি যেটার জন্য তুমি নিয়োগ করছো সেটা কিন্তু এখনো কমপ্লিট করেনি। সেই জন্য তুমি তাকে পেমেন্ট করবে না। পেমেন্ট তখনই করবে যখন তুমি যেই ফলটা তার কাছে আশা করছো, যখন সে সেই ফলটা তোমাকে দেবে তখন তুমি পেমেন্ট করবে। তাহলে এখানে টাকার লেনদেন কি হয়েছে? হয়নি কিন্তু। তো লেনদেন তখনই হবে যখন সেখানে টাকার লেনদেন হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। চুরির কথা বললাম এখানে। চুরি কি আইনগত বৈধতা হলো? তাহলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, আইনগত বৈধতা হতে হবে। এরকম একটি লেনদেন যেটা বৈধতা পাবে বা যেটা পরিমাপযোগ্য হবে, সেটাই লেনদেন হবে। এই বাইরে যেগুলো হবে সেগুলো কিন্তু লেনদেন না।
সকল ঘটনা কিন্তু লেনদেন না। যেমন তুমি হলো কর্মচারী নিয়োগ দিলে, এটা কিন্তু একটা ঘটনা, যে নিয়োগ দিলা, বা অ্যাক্সিডেন্ট হলো, এটা একটা ঘটনা, এটা কিন্তু লেনদেন হবে না। লেনদেন তখনই হবে যেখানে দুটি পক্ষ থাকবে, মানে লেনদেন মানে দুটি পক্ষ জড়িত, দুটি পক্ষ জড়িত, সেটাই লেনদেন। আর যেখানে দুটি পক্ষ থাকবে না, যেখানে আইনগত বৈধতা থাকবে না, বৈধতা থাকবে না, সেটা কিন্তু লেনদেন হবে না। হ্যাঁ, এই হলো লেনদেন। এবার তোমাকে আমি বলবো হিসাব সমীকরণ। হিসাব সমীকরণটা কি? হ্যাঁ, হিসাব সমীকরণের উপাদান হচ্ছে তিনটা। অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ। তারপরে এ সমান সমান এল হলো লায়াবিলিটি, লায়াবিলিটি মানে দায়। আর এল প্লাস ইতে ইকুইটি মানে মূলধন। এগুলো তোমাকে আমি পরবর্তীতে খাতা কলমেও দেখাতে পারি। আজকে জাস্ট তোমাকে ধারণা দিচ্ছি যে আসলে হিসাব বিজ্ঞানটা এতটা কঠিন না, তোমরা সহজভাবে এটা বুঝতে চাইলে বুঝতে পারবা। বলি তো, সম্পদ, সম্পদ যেমন আসবাবপত্র, দালান কোঠা, এগুলো সম্পদ। সম্পদের ভিতরে অনেক ভাগ আছে, চলতি সম্পদ আছে, স্থায়ী সম্পদ আছে, অলিক সম্পদ আছে, এরকম অনেক ভাগ আছে। তারপরে দায়। দায় হলো, ধরো তুমি একজনের কাছে ধার নিলে, সে ধার তো তোমাকে পরিশোধ করতেই হবে, এটা হলো দায়। তার কাছে তুমি পাওনাদার। দায় মানে পাওনাদার, পদই হিসাব। বর্তমান হিসাব বিজ্ঞানে, আধুনিক হিসাব বিজ্ঞানের পাওনাদারের পরিবর্তে পদই হিসাব ব্যবহার করা হয়, আগে পাওনাদার ইউজ করা হতো। মূলধন, মূলধনের ভিতরে আবার আছে আয়, ব্যয়, উত্তোলন। মূলধনের সাথে আয় যোগ হয়, ব্যয় মাইনাস হয়, উত্তোলন মাইনাস হয়। মূলধন হচ্ছে মালিকের যে অংশটুকু, মানে ধরো মালিক ব্যবসায় 1,00,000 টাকা বিনিয়োগ করছে, এর জাবেদা কি জানো? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই মূলধনটা হচ্ছে মালিক যেটা বিনিয়োগ করছে, বা মালিকের যে মূল অংশ, সেটা হচ্ছে মূলধন বা মালিকানা সত্ত্ব। এই হলো হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ সম্পর্কে তোমাকে একটু হলেও বোঝাতে পেরেছি। তারপরে আমি তোমাকে 3টা উদাহরণ দিয়ে তোমাকে আমি হালকা হলেও একটু ধারণা দিই। সেটা হলো, ধরো মালিক ব্যবসায় 1,00,000 টাকা বিনিয়োগ করছে। এখানে কী হবে? নগদানে যোগ হবে, মানে সম্পদ সাইডে অ্যাসেটে যোগ হবে 1,00,000 টাকা, এবং ইকুইটি মূলধনে যোগ হবে 1,00,000 টাকা। এবার ধারে তুমি যন্ত্রপাতি ক্রয় করছো, ধারে যন্ত্রপাতি ক্রয় করার ফলে সম্পদ বাড়ছে, এখানে সম্পদ বাড়ছে। আবার ধারে ক্রয় করার কারণে তোমার দায় বাড়ছে, এই কারণে তোমার দায়ের সাইডেও যোগ হবে, সম্পদ সাইডেও যোগ হবে, যন্ত্রপাতির সাইডেও যোগ হবে, সম্পদ সাইডে যোগ হবে। এবার প্রশ্ন করতে পারো, তাহলে যদি পরিশোধ করা হয় দায়, তাহলে কী হবে? পরিশোধ করলে তো দায় হ্রাস পাবে, আর দায় হ্রাস পেলে ডেবিট। তো ডেবিট করলে দায় হ্রাস পেলে ডেবিট, আর দায় ডেবিট মানে মাইনাস, হ্রাস পাচ্ছে যেহেতু। আর যেহেতু পরিশোধ করছে সেহেতু নগদান কমছে, সম্পদ কমছে, আবার এদিকে দায় কমছে। হিসাব সমীকরণ, হিসাব সমীকরণ সবসময় ব্যালেন্স হয়। এ সমান এল প্লাস ও বা ইকুইটি, অনার্স ইকুইটি বা ইকুইটি, এটা ব্যালেন্স থাকবে সবসময়, মানে সমান থাকবে। সম্পদ কখনো বেশি হতে পারবে না দায় বা মূলধনের থেকে, বা সম্পদের থেকে দায় বা মূলধনের বেশি হতে পারবে না, তাহলে অঙ্ক মিলবে না। এর হিসাব সমীকরণ। তো এই ছিল বেসিক। এর আলোকে তোমাকে লেনদেনের কিছু অঙ্ক আছে, যেগুলো আমি তোমাকে কালকে দেখাবো। কোনটা লেনদেন, কোন লেনদেন দিয়ে অঙ্ক হবে, কোনটি লেনদেন নয়। তারপর হিসাব সমীকরণের প্রভাব, হিসাব সমীকরণের অঙ্ক থাকবে, ছক থাকবে, তোমাকে কালকে আমি সব শেখাবো। আজকের মতোই আমি তোমাকে হিসাব বিজ্ঞান সম্পর্কে এক অধ্যায় আছে, যেটা হিসাব বিজ্ঞানের পরিচিতি, ওইটা পড়বা। ওইটা পড়লে কিছুটা বুঝতে পারবা, আমি যা যা বললাম, যেগুলো যেগুলো প্রশ্ন থাকবে সেগুলো তুমি বুঝতে পারবা, ক্লিয়ার হবা। আর লেনদেনের দেখবা, বুঝবা, অঙ্ক যখন করাবো তখন লেনদেন সম্পর্কে ডিটেলস সম্পর্কে আমি বলবো, তো বুঝতে পারবা। তো আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।